আসসালামু আলাইকুম। আজকে 12ই নভেম্বর 2023। অনার্স সেকেন্ড ইয়ারের সাথে আমার আরও একটি সেশন শুরু হতে যাচ্ছে। আমরা শুরুতেই সচেতনতার কথা যেটি বলবো, নো মাস্ক নো সার্ভ। আমরা একেবারেই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজন এবং অপ্রয়োজনে আমরা বারংবার হাত ধোয়ার চেষ্টা করব এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব। এই ছিল করোনাকে নিয়ে আমার টিপস, প্রতিবারের মতোই এবং বরাবর। আজকে আমার এই সেশনে অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং আমার বিভাগীয় প্রধান এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আজকের এই অনলাইন পাঠদানে স্বাগতম এবং সালাম। আজকে আমরা যে টপিকটি পড়তে যাব, অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান যে কোড আছে, পেপার কোড 222009, বাংলাদেশের সমাজ বিজ্ঞান। আমার অবজারভেশন যেটি বলে যে আমরা দেখতে পেয়েছি যে এই সিলেবাসে 10টি টপিক আছে, 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ের শিক্ষা হচ্ছে 10 নম্বরতম টপিক। আমার অবজারভেশন যেটি বলছে যে তোমাদের জন্যে যখন আমরা সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক পরিবেশে আসব, তখন এই অধ্যায়টি পরীক্ষার জন্যে বা নিজেকে জানানোর জন্যে বা নিজের শেখার জন্যে অতীব দরকার। আমরা আজকে যে টপিকটি আলোচনা করতে যাচ্ছি, শিক্ষাকে নিয়ে এডুকেশনকে নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এডুকেশনের যে বিষয়টিকে আমি সামনে আনতে চাই, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আসলে শিক্ষা হচ্ছে একটা ভাস্ট ইস্যু, একটা ভাস্ট ব্যাপার। এর একটি নির্দিষ্ট, আজকে আমি যে টপিকটা নিয়ে আসলে যে নির্দিষ্ট ফোকাস করতে চাচ্ছি যে ব্যাপারটির উপরে, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলো, প্রবলেমস আছে এবং কিভাবে আমরা তার প্রতিকার করতে পারি। এরকম কোয়েশ্চেন সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং শিক্ষা সংক্রান্ত এই টপিককে ঘিরে নানান শিক্ষানীতি, নারী শিক্ষার অগ্রগতি, সোসাইটিতে শিক্ষার যে সাফল্য কিংবা সফলতা কতটুকু বা কী হওয়া উচিত ইত্যাদি নানা ধরনের কোয়েশ্চেনের আমরা পরীক্ষাতে মুখোমুখি তোমরা হও। তো যাই হোক, আমি যেটি বলছিলাম, ফিরে আসি আমার আজকের সেশনে, আজকের লেসনে, যেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এই ব্যবস্থার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে এবং সেটির কতটা আমাদের ডেভেলপ করা উচিত যদি সেখানে কোনো প্রবলেমস থাকে, সমস্যা থাকে, এবং সেই সমস্যার সমাধানের নিমিত্তের যে চেষ্টা কি করা উচিত, আমরা সেটাই আজকের টপিকে, আজকের লেসনে, আজকের পাঠদানে আমি সেটাই তোমাদের সামনে রাখতে চাচ্ছি।
প্রথমত যদি আমি এরকম বলতে চাই যে হোয়াট ইজ এডুকেশন বা শিক্ষা বলতে আমরা কি বুঝি, আমরা এরকম বলতে পারি যে শিক্ষা শব্দটি আসলে এটি এডুকেয়ার অর এডুকেটাম শব্দ, যেটি ল্যাটিন শব্দ থেকে অ্যাকচুয়ালি শিক্ষা শব্দটি এসেছে, ইংরেজি শব্দ এডুকেশন। এবং এটি শিক্ষা অ্যাকচুয়ালি কি, আমরা শিক্ষাকে যদি দেখি যে এটি বিভিন্ন উৎস থেকে, আসলে বইপত্র থেকে লেখাপড়া করে বইপত্র থেকে জানা কিংবা ইনস্টিটিউশনাল শিক্ষা ছাড়াও আমরা বিভিন্ন উৎস থেকে যখন আমরা আহরিত জ্ঞান, বিভিন্ন উৎস থেকে যখন আমরা কোনো নলেজকে অ্যাচিভ করি, সেটাই হচ্ছে আসলে শিক্ষা। বা এরকম আমরা বলতে পারি দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এডুকেশন হচ্ছে একটি হারমোনিয়াস ডেভেলপমেন্ট, যেটি আমাদের বডি, আমাদের মাইন্ড এবং সোলকে একটি হারমোনিয়াস করে, সমন্বয় সাধন করে। আমাদের বডি, মাইন্ড অ্যান্ড সোলের সমন্বয় সাধন এবং বিকাশের নামই হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা এরকম আবার বলতে পারি যে শিক্ষা অ্যাকচুয়ালি আমাকে কি করে, আমার মনুষ্যত্ব জাগ্রত করে। শিক্ষা মানুষের বিবেক, শিক্ষা মানুষের মানবিক, দৈহিক এবং নৈতিক এই সব উপাদানকে, মানুষের মানবিক, দৈহিক এবং নৈতিক উপাদানকে জাগ্রত করার প্রসেস কিংবা প্রক্রিয়াটি হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষা। বা শিক্ষাকে আমরা এরকমও বলতে পারি যে শিক্ষা আমার বিবেককে জাগ্রত করে, শিক্ষা আমার বুদ্ধিকে জাগ্রত করে, আমার মধ্যে আত্মসংযমতা তৈরি করে, যেটি অন্যান্য প্রাণীর মধ্যে নাই। আমরা অনেক ক্রিয়েটিভ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের বিধাতা বুদ্ধি দিয়েছেন, আমাদের ইন্টেলেকচুয়ালিটি আছে এবং সেটিকে ইউজ করে আমরা আমাদের বিবেক, আমাদের আত্মা, আমাদের সংযম, আমাদের বুদ্ধি এবং আমাদের মানবিক, নৈতিক ব্যাপারগুলোকে আমরা আপডেট করতে পারি এবং আমরা সেভাবেই সমাজে বিচরণ, পরিবার এবং সমাজে বিচরণ করতে পারি বা করেও থাকি। আমরা শিক্ষার যে উপাদানের কথা আজকে আমি দেখাবো, আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে শিক্ষার উপাদানের কথা একটু ডায়াগ্রামের মতো করে রেখেছি। শিক্ষার উপাদান, এলিমেন্ট অফ এডুকেশন। শিক্ষা যদি তার সার্কেলটা হয় এডুকেশন, এর নানাবিধ এলিমেন্ট হতে পারে। যেমন নাম্বার 1, যদি আমরা ধরি যে একজন শিক্ষার্থী, প্রথমত শিক্ষার জন্য স্টুডেন্ট দরকার, শিক্ষার্থী দরকার, যে শিখবে তাকে দরকার। এবং শিক্ষার্থী ছাড়া এবং শিক্ষার মূল ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে শিক্ষার্থী। স্টুডেন্ট ছাড়া, প্রাথমিকভাবে অ্যাট ফার্স্ট স্টুডেন্ট ছাড়া শিক্ষা সম্ভব না, সম্পন্ন করা সম্ভব না। আমরা বলতে পারি শিক্ষক, টিচার, ওই স্টুডেন্টকে, ওই শিক্ষার্থীকে তার নৈতিক, তার বুদ্ধিগত দিকে, তার মানবিকগত দিকে, তার বিবেকগত দিকে জাগ্রত যিনি করবেন, যিনি কাণ্ডারী, তিনি হচ্ছেন শিক্ষক। আমরা শিক্ষক কি করে, শিক্ষক স্টুডেন্টের তাকে বাঁচার অধিকার, বাঁচা শেখায়। শিক্ষক তার পরিবার থেকে শিক্ষার দায়িত্বটুকু গ্রহণ করে। আমরা তারপরে বলতে পারি একটি শিক্ষাক্রমের প্রয়োজন। শিক্ষাক্রম দরকার, আমার সিলেবাস দরকার, কি পড়বে, কতটুকু জানা তার পরিবারের জন্য, নিজের জন্য, তার দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং তার সার্বিক উন্নতি কিংবা মঙ্গল সাধনের জন্য, এবং একটি সুনাগরিক হয়ে এই দেশকে চালানোর জন্য, ওর দেশে একটি সুনাগরিক হয়ে বেঁচে থাকার জন্য এবং দেশের প্রয়োজনার্থে এবং দেশের নিমিত্তে একটি অ্যাকচুয়াল একজন নাগরিক হওয়ার যে সিস্টেম কিংবা তার উপায়, সেটি শিক্ষাক্রম থেকে আমরা পেয়ে থাকি। কি দরকার, সে কোথায় বসে পড়বে, কোথায় বসে শিখবে,
কোথায় তার এই বিশাল দায়িত্বটুকু, এই বিশাল কাজটুকু করবে, সেই জন্য একটি পরিবেশের দরকার, একটি এনভায়রনমেন্টের দরকার। আমাদের এই জন্য প্রতিষ্ঠানে যেতে হয়, আমাদের ইনস্টিটিউশনে এন্ট্রি করতে হয়। এরপর আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে পরিবার, এবং সে কোথা থেকে আসবে? পরিবার থেকে আসবে। পরিবার থেকে আসবে শিক্ষা, এবং কোথায় যাবে সে? অ্যান্ড দেন আমরা বিদ্যালয়ে, এবং পরিবার থেকে সে বিদ্যালয়ে যাবে, যে কোনো ইনস্টিটিউশনে অ্যাট ফার্স্ট সে স্কুলে যায়, এবং এরপরে আপগ্রেডেশনে সে নানান ইনস্টিটিউশনে সে যায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অ্যান্ড দেন হায়ার এডুকেশনের জন্য নানান ইনস্টিটিউশনে বা শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যেতে হয়। তাহলে শিক্ষার এডুকেশনের এলিমেন্টসগুলো হচ্ছে শিক্ষার্থী, এলিমেন্টগুলো হচ্ছে শিক্ষক, এলিমেন্টসগুলো হচ্ছে শিক্ষাক্রম, এলিমেন্টসগুলো হচ্ছে পরিবেশ, এলিমেন্টসগুলো হচ্ছে পরিবার, এলিমেন্টসগুলো হচ্ছে প্রতিষ্ঠান, বিদ্যালয় অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন প্রতিষ্ঠান। আবার যাই হোক না কেন, আমরা শিক্ষা নিয়ে কথা বলছি আজকে। তোমাদের বাংলাদেশের সমাজ বিজ্ঞানের যে টপিকটিকে ঘিরে আমার আজকের এই আলোচনা, এবং সেটি হচ্ছে শিক্ষা। আজকে আমরা যেটি করার চেষ্টা করছি, যে লক্ষ্যে আগানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটি কি, এবং সেই ব্যবস্থার ত্রুটিগত দিকগুলো কি, এবং তার উত্তরণের কোনো উপায় আছে কি না। আমরা নিজেদের যদি পর্যায়ক্রমে আমি বলতে চাই, আমরা শিক্ষার প্রকারভেদের দিকে তাকাই। শিক্ষার প্রকারভেদ, ন্যাচুরালি ক্লাসিফিকেশন অফ এডুকেশন 3 রকম। নাম্বার 1 আনুষ্ঠানিক শিক্ষা, যেটিকে আমরা ফর্মাল এডুকেশন বলতে পারি, এন্ড দেন নাম্বার 2 অনানুষ্ঠানিক শিক্ষা, যেটিকে আমরা ইনফর্মাল এডুকেশন বলতে পারি, এবং নাম্বার 3 হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা, যেটিকে আমরা নন ফর্মাল এডুকেশন বলতে পারি। আমরা শিক্ষার প্রকার নিয়ে কথা বলছিলাম, আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা। আমরা ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড দেন নন ফর্মাল এডুকেশনকে নিয়ে কথা বলছি। ফর্মাল এডুকেশন বা আনুষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা যেটি, আনুষ্ঠানিক শিক্ষা যখন নিতে যায়, হোয়াট ইজ আনুষ্ঠানিক শিক্ষাটি হচ্ছে যে শিক্ষা কোনো নিয়ম নীতির মধ্যে আবদ্ধ থাকে, যে শিক্ষা গ্রহণের জন্য কোনো রুলস রেগুলেশনের মধ্যে তাকে যেতে হয়, যে শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কিছু শর্ত এবং বাইন্ডিংসের মধ্য দিয়ে আসতে হয়, দ্যাট ইজ হচ্ছে আমাদের আনুষ্ঠানিক কিংবা ফর্মাল এডুকেশন। অ্যান্ড দেন আমি যেটা বলছিলাম অনানুষ্ঠানিক বা ইনফর্মাল, এই শিক্ষাটি আসলে এটির কোনো অ্যাকচুয়ালি কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। এই শিক্ষায় কোনো আনুষ্ঠানিক নিয়ম নীতি বা তাকে রুলস অ্যান্ড রেগুলেশন কিংবা তাকে কোনো রকম আইনগত দিকের কোনো বন্ধন কিংবা বাধা এই শিক্ষাটিতে ন্যাচুরালি থাকে না, এবং দ্যাট ইজ হচ্ছে আমরা যেটিকে বলি ইনফর্মাল এডুকেশন কিংবা অনানুষ্ঠানিক শিক্ষা। অ্যান্ড দেন নাম্বার 3 যেটি আমরা বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা অথবা নন ফর্মাল এডুকেশন। নন ফর্মাল এডুকেশন আমাদের আনুষ্ঠানিক এবং ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন ছাড়াও আমাদের যে আরেকটি শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি কিংবা চাই, বা কখনো কখনো আমাদের হতে হয় কিংবা আমরা হয়ে উঠি, সেটি হচ্ছে আমাদের নন ফর্মাল এডুকেশন। আসলে এডুকেশন সবসময় ফরমেশনেই থাকবে, এডুকেশন সবসময় ফর্মুলা অনুযায়ী ফরমেশন ঘিরেই, আমার স্ট্রাকচারকে ঘিরেই আসতে হবে তাই না। আমি যে কোনোভাবে যে কোনো কিছুতে যে কোনো উপায়ে যে কোনো প্রসেসেই একজন মানুষ শিক্ষা নিতে পারে কিংবা শিক্ষা গ্রহণ করতে পারে, কারণ তার শিক্ষার মৌলিক উদ্দেশ্যই হচ্ছে যেটি, এবং সেটি হচ্ছে তার আত্মাকে জাগরণ করা, তার বিবেককে জাগ্রত করা, তার বুদ্ধিকে আপডেট করা, এবং তার আত্মসংযমকে বাড়ানো, এবং পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে চলা অথবা অ্যাডাপ্টেশন করা।
এবং সেটিই হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের তেমনটি নিয়ে আসে, শিক্ষা আমাদের এনলাইটিং করে। আমরা চলে আসি শিক্ষার কাঠামো। আমরা শিক্ষার যে কাঠামো দেখতে পাচ্ছি, যে শিক্ষার স্ট্রাকচার, শিক্ষার কাঠামো এখানে নর্মালি আমি যেটা বলে যাব এবং আমার কাছে স্ট্রাকচার আমি দেখাবো। শিক্ষার কাঠামো যে স্ট্রাকচার অফ বাংলাদেশ এডুকেশনের দিকেই যদি আমরা তাকাই, এডুকেশনের ন্যাচারালি আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা প্রথমত প্রাক প্রাথমিক, যেটা 3 থেকে 5 বছর বয়সের শিক্ষার্থীরাই সেখানে যাবে, এবং এন্ড দেন প্রাথমিক, যেটা 6 থেকে 10 যাদের বয়স, সাধারণত তারাই সেখানে এন্ট্রি নেয়। এবং এরপরে হচ্ছে আমাদের নিম্ন মাধ্যমিক, যেটি 11 থেকে 13 বয়সের ছেলে মেয়েরা যেখানে যায়, এবং এন্ড দেন তারপরে হচ্ছে মাধ্যমিক, যেটা 14 থেকে 15 বছর বয়সের ছেলে মেয়েরা যেখানে অবস্থান করে, এন্ড দেন উচ্চ মাধ্যমিক, যেখানে 16 থেকে 17 বছরের বয়সী ছেলে মেয়েরা যেখানে অবস্থান নেয় অথবা যেখানে পড়তে যায়, অথবা এন্ড দেন তারপরে হচ্ছে আমাদের স্নাতক, আমাদের গ্র্যাজুয়েশন নর্মালি ডিগ্রি যেটা আপনাকে বলছি, সেটি 18 থেকে 20 বছরের, এবং সেটার ডিউরেশন হচ্ছে 3 বছর। এন্ড দেন আমরা এই সাথে আরেকটি যেটি করতে পারি প্যারালাল, সেটি হচ্ছে স্নাতক সম্মান, এবং যেটি হচ্ছে ন্যাচারালি আরো 1 বছর বেড়ে যাবে, 18 থেকে 21 বছরের মধ্যে একটি হিসাব অনুযায়ী নর্মালি আমরা এই এজে সাধারণত ওই সেক্টরে বা নর্মালি আমরা এইজ অনুযায়ী আমরা ওই জায়গাটিতে পৌঁছাই। 18 থেকে 21 বছরের মধ্যেই আমরা এই 4 বছরের অনার্স কোর্সকে ন্যাচারালি কমপ্লিট করে, এন্ড দেন স্নাতকোত্তর যেটা হয় যে 21 থেকে 22 বছরের মধ্যে যারা গ্র্যাজুয়েশন করে আসে নর্মালি ডিগ্রি, তারা 2 বছরের স্নাতকোত্তর নিয়ে নেয়, এবং যারা অনার্স করে আসে সম্মান, তারা 1 বছরের পরে 21 থেকে 22-এর মধ্যে বছরের মধ্যেই তার মাস্টার্স কমপ্লিট করা কিংবা স্নাতকোত্তরকে কমপ্লিট করা সম্ভব হয়, যদি স্যার ঠিকঠাক থাকে, যদি সব কিছু আমাদের সুবিধায় থাকে, সব কিছু আমাদের কাঠামোগতভাবে আমরা সব কিছু ঠিক থাকে আমাদের প্রসেসগুলো। এবং এরপরে কেউ যদি চায় সে এমফিল করতে পারে, সেটা ন্যাচারালি তার বয়স 23-24, অ্যান্ড দেন পিএইচডি কোনো বিশেষ একটি টপিকের উপরে, তার বিশেষ কোনো বিষয়ের উপরে যখন স্পেশালি কোনো ডিগ্রি যখন নিয়ে নেয়, সেটি হচ্ছে পিএইচডি, সেটা ন্যাচারালি 25-26 বছরে এই যে সাধারণত হয়ে থাকে। এই সংক্রান্ত আমি একটি চার্ট, যে শিক্ষার স্ট্রাকচারটি কাঠামোর কথাটি আমি বলছি না, আমি এটি একটু আপলোড দিব, ইচ্ছে করলে তোমরা পরীক্ষার খাতায় একটু দিতে পারো, এতে উত্তরের উন্নয়ন ঘটবে আমি মনে করি। এখানে আমার ঠিক যে কথাটি আমি বলেছি, এখানে স্ট্রাকচারের এই ছবিটি আমি তোমাদের দিয়েছি। আমরা এরপরে যেটি বলতে চাচ্ছি, যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি আমাদের 2010-এর 31শে মে আমাদের একটি জাতীয় শিক্ষানীতি হয়েছিল, এবং এই জাতীয় শিক্ষানীতির অ্যাকচুয়ালি মূল ফোকাস, যেহেতু এটা আমার আজকে টপিকের সাথে ঠিক ফোকাস না, এই জন্য ঠিক খুব বেশি আমরা এটাতে যাচ্ছি না। যে জাতীয় শিক্ষানীতি যেটা 2010-এর 31শে মে যেটি অ্যাকচুয়ালি হয়েছিল, এবং আমরা এখানে প্রাইমারি যে একটি মানুষের তার শিক্ষার মূল বেসিক বা বেসমেন্ট হচ্ছে, শিক্ষার মূল বেসমেন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা, এবং সেই প্রাথমিক শিক্ষাটা যদি ঠিক মতো, যে সেই প্রাথমিক শিক্ষাটি যদি একেবারে বেসিকলি সত্যিকারভাবে তার জ্ঞানত সে আহরণ না করতে পারে, অ্যাচিভ করতে না পারে, এবং যা কিছু তার জানা দরকার, যা কিছু জানা তার প্রয়োজন, সেটিকেই যদি তখন সে ঠিকঠাক মতো না জানতে পারে, তাহলে আসলে বলে না যে গাছের গোড়াটাই যদি ঠিক না থাকে, এবং সেই রুটস শেকড় যদি মাটির থেকে, গাছের শেকড় যদি মাটির থেকে সত্যিকারভাবে রস এবং তার উপাদান, বেঁচে থাকার উপাদানকে না শোষিত করতে পারে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি এডুকেশন হচ্ছে আমাদের ঠিক শিক্ষার একেবারে বেসমেন্ট যদি আমরা বলে থাকি।
এই জন্য এই 2010-এর শিক্ষানীতিতে অ্যাকচুয়ালি প্রাইমারি শিক্ষার উপরে খুব জোর দিয়েছিল সরকার, এবং সেটি আমরা জানি যে অবৈতনিক করা, বেতনবিহীন, এবং এটিকে আমরা জানি যে সার্বজনীন করা সবার জন্য, এবং যেটি একেবারেই সত্যি সেটি হচ্ছে বাধ্যতামূলক করা, যে সবাইকে, এভরিবডি, সবাইকে আমাদের শিক্ষার জন্য আসতে হবে, সবাইকে আমাদের শিক্ষিত হতে হবে। তো আমরা যে ব্যাপারটি আমরা দেখছিলাম, আমরা এরপরে আমরা যেতে পারি শিক্ষার, এই যে শিক্ষার একটি বিশাল ভাস্ট বা আমাদের যে অবস্থা বা শিক্ষার যে বিশাল একটি পরিধি, শিক্ষার একটি ভাইটাল একটি যে রোল আছে, এবং সেটিতে সেই ব্যাপারটিকে যদি শিক্ষা একটি মানুষের মনন, তার বিবেক, তার বোধ, তার ইচ্ছা, তার ভালো লাগা এবং তার ভালো থাকা, শিক্ষা মানবের সব কিছুর সাথে একেবারেই আষ্টে পৃষ্ঠে জড়িত। কাজে সত্যি তো অর্থে সেটি ফর্মালি হোক, সেটি ইনফর্মালি হোক, অথবা সেটি নন ফর্মালি হোক, কোনো মানুষ কোনো শিক্ষা ছাড়াই, আসলে কোনো শিক্ষা ছাড়া কেউ আসলে আমরা থাকি না, থাকা হয়ে উঠে না, কিংবা আমি বলবো থাকা উচিত না। আমরা শিক্ষার খাতের যে বিনিয়োগের কথা, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে শিক্ষা খাতের বিনিয়োগে আমাদের যেটা করা উচিত, যেহেতু এটা আমাদের সোসাইটির জন্য, ব্যক্তি জীবনের জন্য, এটা আমাদের সামাজিক উন্নয়নের জন্য, এটি আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য, শিক্ষা খাত, শিক্ষার এই সেক্টর একটি বিশাল ভূমিকা, একটি বিশাল সেক্টর এটি একটি রয়েছে, এবং সেখানে এই শিক্ষা খাতের যে বিনিয়োগের যে ব্যাপারটি আছে, সেটি আমাদের কিছু অর্থনীতিবিদের কথা আমি বলতে চাই, যে অর্থনীতিবিদদের মতে শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ রাষ্ট্রীয় বিনিয়োগ, যেটি নিরাপদ, লাভজনক, নিরাপদ এবং রাষ্ট্রীয় বিনিয়োগ। অর্থনীতিবিদ আমরা জানি, অ্যাডাম স্মিথকে আমরা চিনি, জানি, এবং ডেভিড রিকার্ডো এবং মার্শাল, ওনারা ফেমাস ইকোনমিস্ট, আমরা তাদের একটি কথা বলতে পারি যে শিক্ষা হচ্ছে এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। শিক্ষা হচ্ছে এমন একটি খাত যার কাজ হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। দক্ষ জনশক্তি হবে এবং পুঁজি সঞ্চালন হবে, ক্রমান্বয়ে রাষ্ট্রের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এবং শিক্ষার অর্থনীতি নিয়ে মৌলিক গবেষণায় অর্থনীতিবিদ আমাদের আর্থার সুজ অথবা রবার্ট সলোর কথাও যদি বলতে পারি, যে তারা দেখিয়েছেন, আমাদের এখানে একটি হিসাব আছে যে প্রাথমিক শিক্ষায় যদি বিনিয়োগ করা যায়, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করলে সম্পদের সুফল ফেরত আসে। ঠিক এমনই আমাদের দেশের এডুকেশন হওয়া উচিত, এডুকেশন সিস্টেম, যেখানে একজন শিক্ষার্থীকে আমরা মার্কসের জন্য, আমরা গ্রেডের জন্য দৌড়াই, অ্যাকচুয়ালি আমাদের সেটি হওয়া উচিত নয়। আমাদের যে সুপ্ত প্রতিভাগুলো আছে, আমাদের ভেতরের যে ক্রিয়েটিভিটিগুলো আছে, সেটিকে জাগ্রত করাই আমাদের উচিত। আমরা যদি তো দৌড়াই গ্রেডের পিছনে কিংবা মার্কসের পেছনে, যে একটি মাছকে যদি আমি গাছে উঠতে বলি, একটি তার নদীর পানিতে বয়ে চলা, ভেসে চলাই যার কাজ, তাকে যদি আমি গাছে উঠতে বলি, কখনোই এটি পসিবল না, তার লাইফটাই স্টুপিড হয়ে যাবে। সে যদি চেষ্টা করে যায়, চেষ্টা করে যদিও, তো কখনই সম্ভব না, এটা হয় না। ঠিক তেমনটি আমরা যদি তো আমাদের শিক্ষাটিকে আমরা মার্কস কিংবা নম্বর কিংবা আমাদের গ্রেড কিংবা পোশাকি কিংবা শুধু সেইটুকুই যদি আমাদের চাওয়া হয়, তাহলে সেটি কখনোই কাম্য হবে না এবং আমাদের ক্রিয়েটিভিটিও জাগ্রত হবে না। কিছু দেশ আমি এই প্রসঙ্গে বলতে পারি, বলে দেব, কিছু দেশ যেখানে আমি এই প্রসঙ্গে বলতে পারি যে কিছু দেশে আমাদের চমৎকার শিক্ষা ব্যবস্থা আছে। একটু আমি যদি এক্সাম্পল করতে চাই, যেমন আমি ফিনল্যান্ডের কথা বলতে পারি, যে এইখানে বাচ্চারা 70 মিনিট ব্রেক পায়, স্কুলে 70 মিনিট ব্রেক পায়। কেন? তাদের ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ চিন্তা করার জন্য।
আর আমাদের দেশের বাচ্চারা, কিন্তু আমাদের দেশে যে বাচ্চারা ব্রেক পায় মাত্র 30 মিনিটস, এই 30 মিনিটের মধ্যে সে খাবে, এই 30 মিনিটের মধ্যে সে কি আর সে ক্রিয়েটিভ ইনোভেটিভ চিন্তা করা, খাওয়া, তার তার আনুষঙ্গিক সে তার খেলা, এই কাজগুলোকে সে করে। কাজেই উন্নত দেশের যে চিন্তাধারা, শিক্ষার যে আপগ্রেডেশন, যে টেকনোলজির যে চিন্তা কিংবা ক্রিয়েটিভিটি কিংবা ইনোভেটিভ যে চিন্তাগুলো শিক্ষার সাথে থাকা উচিত, আমাদের শিক্ষার্থীর সাথে যেটা আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা উচিত, সেটির আসলে সুফল প্রকাশ কিংবা শোয়িং আমাদের শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি নেই। আমরা যেটি বলতে পারি যে আসলে সেই অদূতের কথাই যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কাজী আব্দুল ওদুদের কথাই আসলে আমাদের জ্ঞান সীমাবদ্ধ হয়ে যাবে, আমাদের শিক্ষা আসলে বুদ্ধি আড়ষ্ট হয়ে যাবে যদি তেমনটি আমাদের বেস না থাকে, ফোকাস না থাকে, সিস্টেম না থাকে, এবং আমাদের মুক্তি মিলবে না। নিজের আত্মিক মুক্তি এবং সামাজিক মুক্তি, বিবেকের মুক্তি সেখানে কখনোই পসিবল হবে না। আমরা শিক্ষা ব্যবস্থার কথা পড়ছিলাম। আমাদের শিক্ষা ব্যবস্থা, 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের আছে। ন্যাচারালি 3 ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা দেখতে পারি, যে আমি একটু দেখাতে চাচ্ছি। আমাদের এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ, আমাদের জেনারেল এডুকেশন আছে, আমাদের টেকনিক্যাল এডুকেশন আছে, আমাদের মাদ্রাসা এডুকেশন আছে। ন্যাচারালি 3 ধরনের শিক্ষার সিস্টেমে আমরা পরিচিত, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা যেটি আমাদের আছে, এই 3 ধরনের নর্মালি জেনারেলি এই 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের সোসাইটিতে বিরাজমান। এবং আমরা এই প্রসঙ্গে একটু বলতে পারি যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, ওনার একটি বিখ্যাত কথা যেটি আছে, যে কোনো একটি বক্তৃতায় উনি বলেছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত পিরামিডের মতো। শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত পিরামিডের মতো, যে এখানে অ্যাকচুয়ালি যার সারফেসটা, ভিত্তিটা হবে অনেক চওড়া। আমাদের শিক্ষা ব্যবস্থার সারফেসটা, ভিত্তিটা অনেক চওড়া হবে, এবং এর পিক এবং চূড়াটি আমাদের শিক্ষার আমরা এই বেস থেকে আমরা চূড়োয় উঠব, এবং এর পিকটি হবে পিরামিডের চূড়ার মতো। আমরা পড়ছিলাম শিক্ষা, এডুকেশনকে নিয়ে আজকে আমাদের এই কথা, যে আমাদের প্রয়োজন একটি স্টেবল এডুকেশন সিস্টেমের প্রয়োজন। আমরা আমাদের বাচ্চাদের কি দেখতে চাই? আমরা ফার্স্ট বাচ্চাদের স্কুল গোয়িং করি, আমরা যে কোনো ইনস্টিটিউশনে যখন তাকে পাঠাই, প্রতিষ্ঠানে পাঠাই তাকে শিখতে, তার মধ্যে অ্যাকচুয়ালি কি আমরা চাওয়া উচিত, আমাদের ক্রিয়েটিভিটি বা আমাদের ইনোভেটিভলি সে যাতে গড়ে উঠে আসতে পারে, সেটি আমরা অ্যাকচুয়ালি চাই। যেখানে তার চিন্তা করার সুযোগ থাকবে, যেখানে তাকে বিকশিত হওয়ার সুযোগ থাকবে, তার কি স্ট্রেংথ, তার নিডস, তার প্যাশন বা তার আবেগ বা তার স্বপ্ন যেখানে সেট আপ হবে, আমরা সেই ধরনের শিক্ষাই অ্যাকচুয়ালি আমাদের কাম্য। একজন ডাক্তার যেমন একজন রোগীর হার্ট সার্জারি করে রোগীকে বাঁচাতে পারে, তার জীবনকে ফিরিয়ে দিতে পারে, আর একজন শিক্ষক কি করতে পারে? একজন শিক্ষক পারে তার মনের ভেতর প্রবেশ করে তাকে বাঁচতে শেখায়। ডাক্তার রোগীর জীবন ফিরিয়ে দিতে পারে, আর একজন শিক্ষক শিক্ষার্থীর মনের ভেতরে প্রবেশ করে তাকে বাঁচতে শেখায়। আমরা পড়ছিলাম শিক্ষা নিয়ে, আমাদের এডুকেশনকে নিয়ে আমরা পড়ছিলাম। আমাদের বর্তমান এডুকেশনের যে সমস্যাগুলো আছে, প্রবলেমসগুলো আছে, সেই প্রবলেমসগুলো কি আমরা সেটি একটু দেখার চেষ্টা করব আজকে। মেইনলি আমি এটি ফোকাসে নিয়ে আসবো। আমাদের এডুকেশন সিস্টেমের আরেকটি চার্ট আমি একটু দেখাতে চাই, আরেকটি চার্ট যেটি আমি একটু সামনে আনতে চাই এডুকেশন সিস্টেমের। এখানে আমি একটু বলে নেই যে এখানে আমাদের রেশিওটা জাস্ট এগুলো একটু দিলে নাম্বারের মার্কসের উন্নয়ন ঘটবে বলে আমার বিশ্বাস। যে এখানে আমরা টিচার স্টুডেন্ট রেশিও কিংবা টিচার স্কুল অথবা স্টুডেন্ট রেশিও, ইনস্টিটিউশনের রেশিওটা আমরা একটু দেখব। যে আমাদের জনসংখ্যার চাপ এবং অবকাঠামোগত যে ব্যাপারটি আছে সেটির একটি
চিত্র আমরা এখানে একটু দেখতে পাই। আমি দেখাতে চাচ্ছিলাম যে এখানে আমরা টিচার স্টুডেন্ট রেশিওটা এবং আমরা দেখাতে চাচ্ছিলাম টিচার ইনস্টিটিউশনের যে রেশিও এখানে দেখতে পাচ্ছি। আমার এটা হচ্ছে টিচার, আমার ইনস্টিটিউশন। আমরা লম্বাটে যেটা দেখতে পাচ্ছি ডায়াগ্রাম, আমি যে আপলোড দিব তোমাদের বুঝে দেওয়ার জন্য কিংবা চিন্তার জন্য, যে এই লম্বাটি এবং এটি হচ্ছে ইনস্টিটিউশন কিংবা আমাদের স্টুডেন্টের ব্যাপারটি। আমি এই চিত্রটি চেষ্টা করব দিতে। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনা। আমি সমস্যাগুলো, প্রবলেমসগুলোকে নিয়ে আজকে আমি কথা বলবো। সেই প্রবলেমসগুলো যদি আমি দিকে তাকাই, আমরা শিক্ষাকে নিয়ে কথা বলছিলাম। একজন মানুষের জীবনে শিক্ষার সত্যিকার অর্থে কতটুকু দরকার আছে সেটি নিয়ে একটু জানতে চেষ্টা করছিলাম। এবং শিক্ষা আমাদের কি করতে পারে, একজন ব্যক্তিকে শিক্ষা কোথায় নিয়ে যেতে পারে, বা তার জাগরণকে কিভাবে আপডেট করতে পারে, কিংবা তার উদ্বোধনকে, তার গড়ে ওঠাকে কিভাবে বিকাশ করতে পারে, আমরা সেটি নিয়ে একটু আলোচনায় এসেছিলাম। আমরা একটু যেতে চাচ্ছি আমাদের আজকের প্রবলেমসগুলো নিয়ে। আমরা শিক্ষার যে আমাদের দেশের বর্তমানে আমরা জানি যে একটি নিম্ন আয়ের দেশ আমাদের এই দেশ, মধ্যবিত্তে ম্যাক্সিমাম জনসংখ্যা আমাদের মধ্যবিত্তের বেড়াজালে আবদ্ধ। আমাদের খুব চাইলেই আমরা হাতে নাগালি সব কিছু আমার রিকোয়ারমেন্টসগুলো পাই না। ঠিক আমার মৌলিক চাহিদাগুলো জনসংখ্যার জন্যে খুব বেশি আমাদের কাছে আসে না, এবং আমরা ঠিক জীবনকে বিকশিত করার জন্য, জীবনকে মধুময় করার জন্যে এবং জীবনকে সত্যিকারভাবে এই জীবন বেঁচে থাকার জন্য যে অধিকার কিংবা এলিমেন্টসগুলো দরকার সেগুলো আমাদের নাই, আমরা সবাই সেটি জানি। তো কি নাই এবং কি হওয়া উচিত আমরা সেগুলোই বলছি। নাম্বার 1, অবকাঠামোগত প্রবলেম। অবকাঠামোগত প্রবলেম যেটি, সেটি হচ্ছে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের জনসংখ্যার পরিমাণ চাইতে অবকাঠামোগত ইনস্টিটিউশনের স্ট্রাকচারটি দুর্বল, সেটি একেবারেই প্যারালাল না। এই জন্য আমরা যেটি একটু আগেও আমি যে চার্টে দেখানোর চেষ্টা করেছিলাম, যে এই অবকাঠামোগত যে ব্যাপারটি, আমাদের রেশিওটা কিন্তু ইকুয়াল না, অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতেই পাচ্ছি, অনেক বেশি। তো এটি একটি খুব হাই একটি প্রবলেম, যে এই অবকাঠামোগত একটি সমস্যা। এবং আমাদের সেই সাথে যে কয়েকটি ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, কিংবা শিক্ষার যে পরিবেশ আছে, শিক্ষাগত যে কাঠামোগুলো আছে, স্ট্রাকচার আছে, এবং সেগুলোকেই আমাদের উন্নয়ন ঘটানো উচিত। যা আছে সেগুলোকে কিভাবে আপগ্রেড করে সেগুলোতে আমরা ম্যাক্সিমাম আমরা শিক্ষা অ্যাচিভ করতে পারি, সেখানে আমরা নিজেদেরকে প্রতীত করতে পারি, এবং সেখানের এই শর্টেজ কিংবা লিমিটেড ইকুইপমেন্টস আমরা ইউজ করে কিভাবে আমরা নিজেকে আরেকটু বেশি হাই করতে পারি, নিজের চিন্তাকে আরেকটু কিভাবে জাগরিত করতে পারি, নিজের বিবেককে কিভাবে শানিত করতে পারি, এবং নিজের নলেজকে কিভাবে স্ট্যান্ড করাতে পারি। আমরা এন্ডে যাচ্ছিলাম যেটি, সেটি হচ্ছে যে আমাদের যুগোপযোগী শিক্ষা। যুগোপযোগী শিক্ষা বা মানে যেটা যুগের নিমিত্তেই আসে, যে যেটি আমাদের এখন যা দরকার, নাও এর ডেজ কি চলছে, কি চাই, আমাদের কোন ধরনের শিক্ষা, কোন পথে গেলে, কিভাবে নিলে, কি করলে, কোন লাইনে হাঁটলে আমি তো সেই গোলে পৌঁছাতে পারবো। আমাদের সেই গোল, আমাদের ভিশন অ্যান্ড দেন মিশন, এর একটা ইকুয়ালিজম প্রয়োজন। আমাদের এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করা প্রয়োজন, আমাদের আইটি ব্যাপার চলে আসছে, বিশ্বময় এখন গ্লোবালাইজেশনের যুগ। আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাথে রিলেট যেন করতে পারি, একজন অপরের সাথে যেন তার মনের, তার ইচ্ছা, তার অবদমন, মনের ইচ্ছার এবং ভাবনার যাতে সমন্বয় ঘটাতে পারি, তার জানা রিলেট করতে পারি, কিংবা তার অজানাকে যাতে জানতে পারি। এই জন্য আমাদের দরকার এখন একটি ঠিক নাও যুগের উপযোগী শিক্ষা।
আমরা যে শিক্ষায় শিক্ষিত হই নেচারালি আমাদের এই থার্ড কান্ট্রিতে, এখনো আমরা যে ধরনের শিক্ষা ঠিক বের হয়ে পাশ করে বের হয়ে আমার একটি ঠিকঠাক চাকরি হবে, তো আমি জানি তোমরা যারা শুনছো, যারা স্নাতকের শেষ পর্যায়ে যারা ফাইনাল দিয়েছো সবার মধ্যে, এবং আমি শুনতে পেয়েছি তোমাদের সাথে আলোচনা, এটি আমি জানি যে সবাই খুব ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, একটু ফ্রাস্ট্রেশনও ভুগছি। করোনার এই সময়টা তো আছেই, সেই সাথে যে আমার যে শিক্ষা, আমি যে সার্টিফিকেট নিয়ে আমি বের হয়েছি, যা আমার আছে তা সেটি দিয়ে বা সেটিকে ইউজ করে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি আমার জীবন বাঁচানোর কোনো উপায়ে যেতে পারি, তো আমি আমার লাইফকে বাঁচিয়ে রাখতে পারবো, তো জীবনের মৌলিক চাহিদাগুলো, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, জীবনের এই 5টি মৌলিক চাহিদাগুলোকে আমি আমার মধ্যে প্রথিত করতে পারবো, তো আমি জানি এভরিবডিজ এই কোয়েশ্চেনটা আছে। তো আমার বিশ্বাস এখানে আমি একটু বলে রাখবো যে সত্যি তো সেটা যদি বেসিকলি হয়, সত্যি তো সেটা যদি ভেতর থেকে হয়, সত্যি তো সেটা যদি একেবারে উইল ফোর্স থেকে আসে, সত্যি তো যেটা যদি ইনোভেটিভ হয়, সত্যি তো সেটা যদি ক্রিয়েটিভ হয়, আমার মনে হয় ফ্রাস্ট্রেশন তখন আর প্রয়োজন হবে না, ফ্রাস্ট্রেট হওয়া হয়তো হবে না। অ্যান্ড দেন আমি যেটা আবারও একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে শিক্ষা খাতে যে বিনিয়োগের কথা একটু আমি আগেই বলে আসছিলাম, যে আমরা যখন এত বড় একটা ভাইটাল সেক্টর, আমাদের শিক্ষা আমাদের সমস্ত কিছুর সাথে আমাদের পরিবার থেকে শুরু করে সোসাইটি, দেশ, রাষ্ট্র এবং আমাদের ইন্টারন্যাশনালি এই যে শিক্ষার একটি ব্যাপক পরিমণ্ডল, এইটাতে অ্যাকচুয়ালি বিনিয়োগের আমাদের প্রয়োজন আছে। সরকারও সেই দিকে সজাগ সচেষ্ট এবং সেটির উন্নয়নের চেষ্টা চলছে। প্রতিবার বাজেটে আমাদের সেটির আপগ্রেডেশন আমরা দেখতে পাই, এবং যে শিক্ষায়, যে দেশে যে শিক্ষায় যতটা বিনিয়োগ হবে, যতটা সেটি কাজে লাগবে, ততটাই শিক্ষার আলো ঘরে ঘরে অবভিয়াসলি জ্বলবে। যেটি একটু আগে আমি স্ট্রাকচারের বিনিয়োগের কথা, আমি ফিনল্যান্ডের কথা বলছিলাম যে কি হয়। নাম্বার 4 আমি যাচ্ছি শিক্ষা বাণিজ্য। আমাদের যে শিক্ষার দরকার, শিক্ষাকে পুঁজি করে, আমাদের এই শিক্ষা ছাড়া সম্ভব না। এডুকেশন একটি মানুষকে বাঁচতে শেখায়, এডুকেশন একটি মানুষকে বুঝতে শেখায়, এডুকেশন একটি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চায়। সেই ব্যাপারটিকে নিয়ে আমাদের যা হয় সোসাইটিতে, যে আমাদের এখানে বাণিজ্য চলে, নানান রকম বাণিজ্য, কিভাবে একজন স্টুডেন্টকে আমি নিতে পারি, কিভাবে একজন স্টুডেন্টকে মোটিভেট করে নানানবিধ কোচিং, বিভিন্ন রকম সিস্টেম, কিভাবে একজন স্টুডেন্টকে মোটিভেট করে বাণিজ্য করার যে চিন্তা, ওইটাকে ঘিরে নিজেকে লাভবান হওয়ার যে চিন্তা, এরকম একটা ভাইটাল এবং ক্রিয়েটিভ ইস্যু, যেটি জীবন বাঁচানো, যেটি নিজেকে পথ দেখানো, যেটি নিজের আলোকে নিয়ে আসা, সেই ব্যাপারটি নিয়ে বিজনেস অবশ্যই আমাদের এই সোসাইটিতে কম বেশি চারিদিকেই আমরা দেখতে পাই, এবং সেটি একটি আমাদের প্রবলেম। আমরা আরেকটু যেটি বলতে পারি সেটি হচ্ছে যে আমাদের একটি সুষ্ঠু শিক্ষানীতি থাকতে হবে, বাস্তবমূলক একটি শিক্ষানীতি থাকতে হবে, একেবারেই বাস্তবের সাথে, যে শিক্ষানীতিকে আমরা প্রয়োগ করে, যে শিক্ষানীতি প্রয়োগ করে যথাযথভাবে তার প্রয়োগ ঘটিয়ে আমরা আমাদের গোলে পৌঁছাতে পারি। আমাদের দরকার হচ্ছে দারিদ্র বিমোচন। আমাদের যে পোভার্টি, বিশাল পোভার্টির আমাদের এই সমাজে, আমাদের এই দারিদ্র্যের বিমোচন আমাদের অবভিয়াসলি দরকার। দারিদ্র্যের বিমোচন যদি না হয়, আমাদের শিক্ষাকে তেমন করে হবে না। বাচ্চাকে যখন স্কুলে পাঠাবো তার বই কিনে দিতে হবে, তার একটি পেন্সিল লাগবে, নিজের পক্ষে তার একটি খাতা লাগবে, নিজের পক্ষে তার বেঁচে থাকার জন্য 3 বেলা লাভ ও 2 বেলা একটি আহার লাগবে, তার একটি বসবার জন্য, লিখবার জন্য একটু জায়গা লাগবে, তাকে সুস্থ রাখার জন্য তার একটু মেডিসিন লাগবে, তাকে তার ভেতরে সুপ্ত বিকাশ ঘটানোর জন্য সুষম খাবার লাগবে। তো কাজেই এইগুলো যখন আমাদের একেবারেই অ্যাভেলেবেল না হবে, আমরা সেই গোলে আসলে পৌঁছাতে পারবো না। ইটস এ প্রবলেম। আমরা আরো একটি প্রবলেমের কথা বলতে পারি, সেটি হচ্ছে যে মুখস্থ নির্ভর, যেটা আমি ক্লাসেও তোমাদের বারবার বলি, যে মুখস্থ নির্ভর যে বিদ্যা,
আমি জানি না আমাদের সাদত কলেজে আমি নিজেই তোমাদের ক্লাসেও আমি অনেকবার কোট করেছি, যে সাদত কলেজেই দেখতে পাবে তোমরা আমাদের করিডোরে লেখা আছে 3টি ম, 3 মকে হেট করতে শিখো। 3টি ম। নাম্বার 1 মাদক, নাম্বার 2 মিথ্যা, নাম্বার 3 মুখস্থ। 3 ম, মিথ্যা, মাদক, মুখস্থ একটি হিউম্যান লাইফকে ডিস্ট্রয় করে দেয় নিঃসন্দেহে। তোমরা দেখতে পাবে, আমি নিজে দেখেছি কলেজ করিডোরে, যেটি আমার ব্রেন মাইন্ডসেটে আসলে হয়ে গেছে, যেটি যে 3 মকে আমাদের অ্যাকচুয়ালি ঘৃণা করতে হবে যদি তো আমি নিজের আপডেটেশন চাই। আমরা পড়ছিলাম হচ্ছে ইংরেজি শিক্ষার প্রতি অনীহা। আমরা জানি যে গ্লোবালাইজেশনের দিকে আমরা যাচ্ছি, আমরা একটি বিশ্ব ভ্রাতৃত্ব কিংবা আমরা ইন্টারন্যাশনালি আমাদের যে সারফেস, ইন্টারন্যাশনালি যে ফোকাস, ইন্টারন্যাশনালি যে আমাদের এন্ট্রি, সেটি আমাদের প্রতিনিয়তই ঘটছে। এই জন্য আমাদের ইংরেজি শিক্ষাও সেই সাথে পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও আমাদের রিলেট করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কারণ এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটি আন্তর্জাতিক একটি ভাষা। তো সো নিজেকে জানা এবং নিজেকে জানানোর জন্য মাস্ট বি এটির প্রয়োজন আছে। আমরা দক্ষ শিক্ষকের আমাদের অ্যাকচুয়ালি দরকার, যে একটি দক্ষ শিক্ষক অবশ্যই আমাদের লাগবে, যে দক্ষ শিক্ষক একজন এক্সপার্ট এবং একজন দক্ষ শিক্ষক পারেন একজন শিক্ষার্থীকে তার মোটিভ করতে, মোটিভেশনটা চালাতে, তাকে নানানভাবে তার গোলে পৌঁছিয়ে দিতে এবং তার প্রয়োজনীয় শিক্ষাটি কিংবা তার প্রয়োজনীয় ইচ্ছাটিকে তার সামনে নিয়ে আসতে। একটি বহুতল ভবনকে যেমন একজন কারিগর, যেমন একজন ওস্তাদ বহুতল ভবন যখন নির্মাণ করে একজন কারিগর, একজন ওস্তাদ, একজন রাজমিস্ত্রি, সে যদি আনাড়ি হয় তাহলে কি হবে, সেই ভবনের কি দশা হবে। ঠিক তেমনটি যদি আমি যদি এরকম ডেভেলপ করে আমি যদি নিজেকে এরকম বহুতল ভাবি, বেসমেন্ট থেকে আমি যদি এতটাই উঠবো, যদি এক জীবনে এসে আমার সেটির প্রয়োজনের জন্য, সেটির জন্য আমার সেই ভেতরের মেকানিজমের জন্য, আমার সেই ভেতরের আপডেটেশনের জন্য, আমার সেই ভেতরের আপগ্রেডেশনের জন্য আমার দরকার একেবারেই যোগ্য একজন শিক্ষকের। নাম্বার 4, এর পরের নাম্বারে আমি যাচ্ছি যে শিক্ষার্থী ড্রপ আউটস। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নানান রকম, আমি এর আগে পড়ে আসছি যে আমাদের দারিদ্র্যগত কারণে, যদিও এখনো আমাদের নানান রকম উপবৃত্তিগুলো দিচ্ছে, টাকা দিচ্ছে, চাল দিচ্ছে, এইসব নানানবিধ কারণে আমাদের একটি শ্রেণী, দরিদ্র শ্রেণী, যারা আমাদের মাথা পিছু আয়ের একেবারে লাস্ট সীমায় অবস্থান করছে, যে তারা তাদের বাচ্চাদের এই কারণেই অনেকটা স্কুলমুখী করে, কিন্তু আমাদের সেটি একেবারেই শুধুমাত্র প্রাপ্তির লোভে নয়, জানার লোভে, জানার জন্যে, জানার ইচ্ছায় যেন সেটি হয়, সেটির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে একসময় আমাদের ড্রপ আউটসটা হয়ে যায়, ক্লাস 5-এ উঠতে না উঠতেই আমাদের ড্রপ আউটসটা হয়ে যায়। আমাদের পিএসসি জিএসসির সিস্টেমটাও ন্যাচারালি এই জন্যই এসছে যে অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট, অন্তত ওই সার্টিফিকেটের জন্য সে ওই 5 পর্যন্ত টিকে থাক, ক্লাস 5 পর্যন্ত সে পড়াশোনা অ্যাটলিস্ট আছে, ক্লাস 8 পর্যন্ত তার পড়াশোনা আছে, সে একটা সার্টিফিকেটধারী, বা তার ওইটুকু পর্যন্ত জ্ঞান সে আহরণের জন্য চেষ্টা করুক এবং সে নিজেকে ওই পর্যন্ত আপডেট করুক, জানতে চাক, সে নিজের ভেতরকে, নিজের বেসিককে ইমপ্রুভ করুক। এই জন্য আমরা বলতে পারি যে সেশন জব, আমাদের যে সেশন জবগুলো অবভিয়াসলি এগুলি টাইমিং ডিউরেশনের জন্য, যেমন এখন করোনার জন্য হতে পারে, এরকম সমাজে নানানবিধ কারণে আমাদের সেশন জবগুলোতে আটকে পড়ে যায় আমাদের শিক্ষার্থীরা। এটি তাদের জন্য, তাদের মনোজগতে আমি মনে করি তাদের বিরাট একটি আসলে খুব দুশ্চিন্তার একটি ছায়া নিয়ে আসে। এবং এখনো এটি হচ্ছে। আমি তোমাদের সাথে কথা বলেই জেনেছি অনেকের সাথে, যারা লাস্ট ইয়ারে আছো, ফাইনাল ইয়ারে আছো, যে অ্যাটলিস্ট কী হবে, বয়সটাকে পাবো কি না, আমার সরকারি সেই এজটুকু এজ থাকবে কি না, আমি নিজের জন্য কিছু করতে পারবো কি না, নিজের চেষ্টাটুকু করতে পারবে কি না, এই যে ব্যাপারটুকু, এই সেশন জবগুলো কিংবা আমাদের সেশন ব্রেক বা আমার এডুকেশনের যে ডিউরেশনের যে ব্রেক, সেটিও আমাদেরকে ভাবিয়ে তুলে এই থেকে আমাদের আউটে আসতে হবে। আমি সাথে সাথে আমি সমস্যার সমাধানের কথাও বলছি। এবং আমরা যেটি প্রথমেই বলে আসছিলাম, জনসংখ্যাও আমাদের একটি প্রবলেম, কারণ আমরা একটু আগেও যে স্ট্রাকচার দেখিয়েছিলাম যে এই যে বিশাল ব্যবধান, আমি আবারও দেখাচ্ছি, এই যে আমাদের যে বিশাল ব্যবধান, সেই ব্যবধানের জন্যও দেখতে পাচ্ছি যে কত জনসংখ্যার দিক থেকে, সেটা শিক্ষার্থী হোক, আমাদের
কত ব্যবধান একটি রয়ে গেছে। আমরা দেন চলে যেতে চাই আমরা কোয়েশ্চেন, যেটা বরাবরের মতোই আমাদের সামাজিক একটি অসুস্থতা কিংবা আমি বলবো এটা একটা ইলনেস, আমাদের সোসাইটির একটি বাজে চিন্তা কিংবা সোসাইটিতে এটি হওয়া উচিত না, একটি কালো কালো অধ্যায় কিংবা যেটি একটি ব্ল্যাক স্পট, সেটি হচ্ছে কোয়েশ্চেন ফাঁস। আমরা কোয়েশ্চেন ফাঁস অবশ্যই সেদিকে ধাবিত হব না, নিজের মনের মধ্যেও সেটিকে ওই দিকে চিন্তা করব না, এবং সেই দিক থেকে কিভাবে নিজেকে সেভ করা যায়, সোসাইটিকে সেভ করা যায়, আমরা অ্যাকচুয়ালি সেটি করবো, চেষ্টা করব। এতে হবে যে সত্যিকার অর্থে মেধার একটি তারতম্য হয়ে যাবে, এবং যারা জেনুইনলি যারা মেধাবী তারা আসলে তাদের প্রত্যাশিত স্বপ্ন পূরণ তাদের হবে না বা হয় না, হয়ে ওঠে না। আমাদের এই কোয়েশ্চেন ফাঁস আমাদের মনোজগতে বিরাট একটি ব্যাপক একটি ধস তৈরি করে ফেলে। কাজেই আমাদের অবশ্যই এটা বিওয়্যার, আমাদের এখানে অ্যাওয়ারনেস দরকার আছে, আমাদের সচেতন হতে হবে। এরপরে আমরা যেটি করতে পাই, যেটা একটু আগেও বলছিলাম যে প্রযুক্তি নির্ভর ডিজিটাল কন্টেন্টের পড়াশোনা যুগ আমাদের চলে আসছে, আমরা সেটি অবশ্য করতে চাইবো। এবং আমাদের পাঠ্যপুস্তকের যে সমন্বয়হীনতা আছে আমাদের সোসাইটিতে, আমরা দেখতে পাই যে প্রাথমিক, যেটা সরকারি প্রাথমিক স্কুলে এক ধরনের বই, আমরা কিন্ডারগার্টেনগুলোতে এক রকমের বই, মাদ্রাসা শিক্ষায় যদি আমরা যাই এক রকমের বই, আমরা কারিগরির দিকে তাকাই আরেক ধরনের তাদের পাঠ্যপুস্তকের ব্যাপার। তো যাই হোক, বেসিকলি সব শিক্ষাগুলোর যেন মূল স্রোত একই হয়, বইয়ের যেন অত্যন্ত এজ ভিত্তিক, যে একটি বাচ্চা, ওই 6 বছরের বাচ্চা সে প্রাইমারিতে যেতে পারে, ওই 6 বছরের বাচ্চা সে কারিগরিতে হোক, প্রাইমারিতে হোক বা যেখানেই হোক না কেন, তার অত্যন্ত ওই বয়স অনুযায়ী তার শিক্ষার যেন, শিক্ষার উপকরণের কিংবা তার পুস্তকের, তার বইয়ের যেগুলো থেকে, যে ইকুইপমেন্টসগুলো থেকে সে শিক্ষাটাকে আহরণ করবে, সেটির যেন একটি আমাদের শিক্ষার এই শাখাগুলোর সাথে এবং পুস্তকগুলোর এবং নানান রকম উপাদানগুলোর সাথে কিংবা ইকুইপমেন্টসগুলোর সাথে, উপকরণগুলোর সাথে যাতে একটি সমন্বয় থাকে, সেই চেষ্টাটুকু আমাদের করা উচিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথেও সমন্বয় থাকা উচিত। আমাদের ইংরেজি শিক্ষা বলি, বাংলা শিক্ষা বলি, আমাদের সবগুলোর সাথেই তাদের মার্কসের ভিত্তিতে এবং গ্রেডেশনের দিক থেকে, কারণ তারা এই দেশে বাস করে, এই দেশের আলো বাতাস জল আবহাওয়া নিয়েই তারা তৈরি মানুষ। তারা একটা কন্টেস্টে তারা যায়, তারা একটি চাকরির জন্য তারা দৌড়ঝাঁপ করে। কাজেই তাদের দৌড়ানো কিংবা তাদের শিক্ষার গতি, স্পিড কিংবা তাদের অ্যাচিভমেন্টগুলো যদি তেমনটি না হয়, তাহলে সেই দৌড়ানোতে অ্যাকচুয়ালি কিছুজন হাঁপিয়ে যাবে, কিছুজন পৌঁছে যাবে, আর কিছুজন রাস্তায় ব্রেক ফেল করবে। তো আমাদের সেটিও মাথায় রাখা উচিত। আমাদের নকল প্রবণতা, এইটি আরেকটি আমাদের শিক্ষা ব্যবস্থার ব্ল্যাক স্পট, নকল। আমরা নকল থেকে আসলে আমি যেটা বলতে আসছিলাম যে আমি নকল কেন করব, আমাদের সবচেয়ে আসলেই যেটি প্রয়োজন যে সেটি হচ্ছে যে নিজেকে সত্যিকার অর্থে বেসিকলি জানা। কারণ বেসিকলি যদি আমি আমার ভেতরকে যদি সত্যি অর্থে এনলাইটেন না করতে পারি, তাহলে কখনই আমি সেই গোলে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে তার ভেতরে সত্যিকার অর্থে অরিজিনালি এবং বেসিকলি এবং প্রায়োগিকভাবে সে নিজেকে শিখিয়ে নিয়ে যাচ্ছে, আমি মনে করি না সে কখনই ফ্রাস্ট্রেট হবে, হতে পারে না, হবে না। কারণ কখনই এরকম না যে যে কখনই কোনো পরিশ্রমের পরে সেই রেজাল্টটুকু আসে না, যে আমরা সেটা কখনোই দেখতে পাই না। তো আমাদের একটি আসলে সত্যিকার অর্থে উইল ফোর্সের দরকার, একটি সত্যি লাগবে। এবং আমাদের পিতামাতার চাপ, এটা একটি সমস্যা বলেও আমি বলবো। প্যারেন্টাল যে একটা প্রেশার আমাদের মধ্যে আছে, যে না আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে এ প্লাস পেতেই হবে, আমাকে ডাক্তার হতেই হবে, আমাকে তো ইঞ্জিনিয়ার হতেই হবে। একজন শিক্ষার্থী তার মনোজগতের ইচ্ছাটুকুকে নিয়ে ঠিক সে যা হতে চায়, যেখানে তার মন মেধা যেখানে কাজ করে, যেখানে তার মন মেধার অ্যাডাপ্টেশন হয়, আমরা আসলে গার্ডিয়ানরা কিংবা পিতা মাতারা সেটিকে ফোকাস করি না, আমরা প্রেশার করি। আমরা এখানে প্রসঙ্গতরে আমি জানি, আমি নিজে দেখেছি 3 ইডিয়ট সিনেমা, আমির খান, আমরা যেটা দেখেছি এই মুভিতে, ইন্ডিয়ান মুভি 3 ইডিয়টেও ঠিকই শিক্ষার এই সিস্টেমের কথাই কিন্তু আমরা দেখতে পেয়েছি, বা না যে আমাদের শিক্ষা এটা এই প্রসেসটা নট সে প্রেশার কুকার। এখানে চাপ প্রেশারের হলে তার মনোবিকলন ঘটবে, মন উন্নয়ন ঘটবে না, তার আত্মশ্লাঘা তৈরি হবে, আত্ম উন্নয়ন হবে না। আমরা চলে আসতে পারি যে
যে তার মধ্যে একটি থাকতে হবে যে আমি পারবো, পারার একটা ব্যাপার থাকতে হবে। তো আমি মনে করি যে আমাদের আরো কিছু সেভারেল, আমি আরেকটু দেখাতে চাই যে এই প্রবলেমগুলো ছাড়াও আমাদের আরো কিছু সেভারেল প্রবলেমস আছে এডুকেশনে, কিছু সেভারেল প্রবলেমস আছে, সেটিও আমরা একটু মাথায় রাখবো। আমি একটু জাস্ট আমাদের ল্যাক, স্কুল টিচার্সের ল্যাকিং আমরা এটা বলে আসছিলাম, বা বার্ডেন না হয়, আমাদের কারিকুলামগুলো যেন এত বার্ডেন না হয়ে যায়, বা আমাদের এই যে দারিদ্র্যের কথাও আমি বলে আসছিলাম, বা আমাদের স্কুল অ্যাটেন্ডেন্স, আমাদের প্রত্যেকের গার্ডিয়ানকেও মাথায় রাখতে হবে যে বাচ্চাটি ঠিকঠাক মতো স্কুলে যাচ্ছে কিনা। প্রতিনিয়ত সে জেলে স্কুল গোয়িং হলে, সে প্রতিষ্ঠান গোয়িং হলে তার মধ্যে একটি ফ্লো কাজ করবে এবং সে নিজেকে চাইবে ওই পরিবেশ, ওই সঙ্গ, তার মধ্যে একটা ফ্লো নিয়ে আসবে এবং সে এই জিনিসটি যাতে সে ব্যাহত না হয়, এটি আসলে পিতামাতার করা উচিত। আর গার্ডেনিং সিস্টেম করা উচিত অবশ্যই, যে বাবা মাকে ডেকে বা শিক্ষার্থীর আপডেটেশন কিংবা তার মনোযোগ কিংবা তার ফিজিক্যাল মেন্টালি যেটাই বলি না কেন, সেগুলোর একটি ইকুয়ালিটি যেন থাকে এবং সেখানে যেন কোনো ইনইকুয়ালিটি না হয়, সেটি আমরা গার্ডিয়ানের সাথেও আমরা সারাক্ষণ একটি সমন্বয় রাখতে পারি। বা হাই কস্ট অফ এডুকেশন যাতে আমাদের না হয়, আমাদের খুব বেশি কস্টলি এডুকেশন যদি হয়, আমাদের পভার্টিটা মাথায় রাখতে হয়, আমরা সেটাকেও দেখতে পারি। বা আমি একটু আগে বলছিলাম যে ক্রিয়েটিভ সিস্টেমের কথা, আমাদের ক্রিয়েটিভিটি এমন ধরনের শিক্ষা আমাদের হওয়া উচিত, আমাদের শিক্ষা প্রসেস এমন হওয়া উচিত যে স্টুডেন্ট, শিক্ষার্থী নিজেই যেন সেটি শিখতে উৎসাহ পায়, ভালো লাগে, তার সে ভালোবাসে, সে শিখতে চায়, সে নিজে জানতে চায় এবং নিজে জেনে অন্যকেও জানাতে চায় এবং নিজের আত্ম উন্নয়ন ঘটাতে চায়, নিজেকে হ্যাপি দেখতে চায় এবং নিজেকে খুশি রাখতে চায়। এবং আমরা এই যে পিএসসি জিএসসির কথা একটু আগে বলছিলাম, আমাদের এরকম সেপারেট প্রবলেমগুলো থেকে থাকতে পারে। আমরা চলে যাচ্ছি আমার ক্লাসের, আজকেই আমি শেষ করব, আমাদের শেষ হতে চলেছে। আমরা পড়ছিলাম শিক্ষা, এডুকেশনকে নিয়ে। আমরা শিক্ষার যেটা পড়ছিলাম যে শিক্ষা কি, শিক্ষার উপাদান কি, শিক্ষার প্রকারগুলো কি, আমরা পড়ছিলাম শিক্ষার কাঠামো কি, আমরা পড়ছিলাম শিক্ষানীতিটা কি, আমরা পড়ছিলাম শিক্ষার খাতে আমাদের কেমন আসলে আমাদের এক্সপেন্স করা উচিত, আমরা সেটি পড়ছিলাম। এবং আমরা পড়ছিলাম নানান রকম প্রবলেমসগুলো আমরা পড়ছিলাম এবং সেই প্রবলেমসের পিঠেই আছে আমার উত্তরণের উপায়, সেই প্রবলেমসের উল্টো দিকেই আছে আমি কিভাবে নিজেকে আমি বের হয়ে আসবো, নিজেকে কিভাবে সেখান থেকে হয়তো ওভারকাম আমি করতে পারি, আমরা সেগুলোকে সেই সাথে একটু মাথায় রাখবো। আমি শেষ করে আনছি আজকের আমার এই ক্লাস লেকচার। তার আগে আমি একটু কথা যেগুলো আসলে একটু তোমাদের মাইন্ডে আবারও দিতে চাই, শিক্ষাকে নিয়ে কথা, যেটি হলো যে শিক্ষা হলো মিথ্যার অপনোদন এবং সত্যের বিকাশ, সক্রেটিস। শিক্ষা হলো মিথ্যার অপনোদন এবং সত্যের বিকাশ, সক্রেটিসের কথা। বা আমরা বরাবরই যেটি জেনে আসছি যে এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠির নামই হচ্ছে এডুকেশন। অথবা কথাটা আমরা এইভাবেও বলতে পারি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটি জাতির মেরুদণ্ড, জাতিকে সোজা করার জন্য, একটা হিউম্যান বিংকে সোজা রাখার জন্য যে মেরুদণ্ডের যে নেসেসিটি, ঠিক তেমনটি এডুকেশনের নেসেসিটি। আমরা এরকম বলতে পারি যে নেলসন ম্যান্ডেলা, আমরা সবাই নেলসন ম্যান্ডেলাকে চিনি, কে না চেনে, আফ্রিকার সেই অবিস্মরণীয় মানবতাবাদী নেতা, কে না চেনে তাকে। আমরা নেলসন ম্যান্ডেলার একটি কোটেশন এখানে কোট করতে চাই যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন which you can use to change the world. It's the most powerful weapon, অস্ত্র, যেটা তুমি তোমার ওয়ার্ল্ডকে, তোমার পৃথিবীকে চেঞ্জ করতে পারো। এডুকেশন হচ্ছে তেমনি পাওয়ারফুল একটি উইপন। আমরা নেলসন ম্যান্ডেলাকে এই ক্ষেত্রে স্মরণ করি। আমরা আরো এরকম বলতে পারি, চুজ টু ইমপ্রুভ, নট টু প্রুভ। নিজেকে ইমপ্রুভ করা পছন্দ করো, প্রমাণ করা না, ইমপ্রুভ করা। চুজ টু ইমপ্রুভ, নট টু প্রুভ। আমরা ইঁদুর ধরে দৌড়াবো না, আমরা রেট রেসে দৌড়াবো না, আমরা চুজ টু ইমপ্রুভ এবং নট টু প্রুভ। এবং আমরা যেখানে ব্রুসলির একটা কথা দিয়ে আমরা মার্শাল আর্টের হিরো চাই না, আমরা সবাই জানি যে মার্শাল আর্টের হিরো ব্রুসলির কথা কে না জানে, কম বেশি আমরা তার মুভি দেখা অথবা তাকে চেনা আমরা সবাই জানি। আমি তার একটি কথা দিয়ে কিংবা কোটেশন দিয়েই, উক্তি দিয়েই আমি শেষ করব যে আমাদেরকে আসলেই উচিত আমাদের শিক্ষার্থীদের বা এভরি ম্যান, হিউম্যান বিং, একটি নির্দিষ্ট ফোকাস, একটা ওয়ান স্কিল ডেভেলপমেন্ট, একটা নির্দিষ্ট ফোকাস থাকা উচিত, একটা লক্ষ্য থাকা উচিত।
যদি তো একটা লক্ষ্য নির্দিষ্ট হয় যে আমি আমাকে আপগ্রেড করব, সত্যিকার অর্থে আমি আমাকে মানুষ বানাবো, আমি শিক্ষিত হব, আমি জীবনের আলোকে দেখবো, আমি নিজেকে ভালো রাখবো, আমি আমার জীবনের 5টি মৌলিক চাহিদাকে অবভিয়াসলি ফিল আপ করবো, এবং আমি আরো উন্নয়নের দিকে আমি আমাকে নিয়ে যাব, আমার পরিবারকে দেখবো, আলোকিত করব, আমার সোসাইটিকে আমি খেয়াল করব, এবং সর্বত আমার রাষ্ট্রকে আমি বাঁচাবো। তেমনটি যদি আমাদের চিন্তা হয় এবং তেমনটি যদি হওয়া উচিত, আমি ব্রুসলির কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 1000 kicks was, but I fear the man who has practiced one kick 1000 times. আসলে কথাটি হচ্ছে যে 1000 রকমের কিক যে একবার প্র্যাকটিস করেছে, 1000 রকমের কিক যে একবার প্র্যাকটিস করেছে, তাকে আমার ভয় লাগে না। কিন্তু যে একটি কিক 1000 বার প্র্যাকটিস করেছে, তাকে আমার ভয় লাগে। আবারও আমি এটি দিয়ে শেষ করতে চাই, 1000 রকমের কিক যে একবার প্র্যাকটিস করেছে, 1000 রকমের কিক যে একবার মাত্র প্র্যাকটিস করেছে, তাকে আমার ভয় লাগে না। কিন্তু যে একটি কিক 1000 বার প্র্যাকটিস করেছে, তাকে আমার ভয় লাগে। আমি এই ফ্লেভারটুকু দিয়ে শেষ করব, এবং আমিও চাইব যে এরকম 1000 বার প্র্যাকটিস, সেটি কি হতে পারে কিংবা হওয়া উচিত, নিজেকে তো দেখা অথবা নিজেকে তো বলা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো।